আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ড ম্যাপ বইয়ের পার্ট 3 এর সাবটপিক অ্যাসিনাইন এবং অ্যাস্টিউট অ্যাসিনাইন যে সাবটপিক আছে সেটার পরবর্তী যে স্ট্রিংগুলো আছে সেগুলো আজকে দেখব। গত ক্লাসে আমরা প্রথম 5টা স্ট্রিং দেখেছি অ্যাস্টিউট এবং অ্যাসিনাইন সাবটপিকের। তো যারা নতুন স্টুডেন্ট আছেন আমাদের হয়তো বুঝতে পারছেন না আমরা কিভাবে আগাচ্ছি, তাদের জন্য একটু বলে নিই যে আমরা জিআরই ভোকাবুলারি সিরিজ শুরু করেছিলাম বেশ কিছু সময় আগে, করোনাকালীন সময়ে। তো তখন থেকে এটা চলছে সিরিজ আকারে, এবং একটা বই এর যে ওয়ার্ড ম্যাপ বই সেটার আর কি পরিচয় আমি করে দিয়েছিলাম প্রথম ভিডিওতে। তো ওইখানে বিস্তারভাবে আলোচনা করেছি কিভাবে আগাচ্ছি, কিভাবে আমরা বইটা শেষ করছি, এবং ভোকাবুলারির গুরুত্বটা কী চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং ওভারঅল সাকসেসের ক্ষেত্রে। তো ওই ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা দেখার পরে যে কোনো ভিডিও দিয়ে আপনি শুরু করতে পারেন, এই ভিডিওটাও দিয়ে শুরু করতে পারেন। আর প্লেলিস্ট ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্ট করা আছে আলাদা আলাদা। তো ওই চ্যাপ্টারের প্লেলিস্টে ঢুকে আপনি একটা চ্যাপ্টার টানা শেষ করতে পারেন, অর্থাৎ কিছু ভিডিও টানা যদি দেখেন একসাথে আপনার একটা চ্যাপ্টার শেষ হয়ে যেতে পারে। সো এইভাবে আমরা 2000-এর উপরে কিন্তু ওয়ার্ড আমরা শিখে ফেলেছি, ভিডিও তৈরি করা আছে। সো আপনারা প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ওটা দেখে নেবেন, তারপরে ইউ ক্যান স্টার্ট উইথ দিস ভিডিও। ঠিক আছে, প্রথম কমেন্টে আমি পিন করে দিব সেই ভিডিওটা। ঠিক আছে, সো আর দেরি না করে চলুন আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। গত পর্বে আমরা 5 নম্বর স্ট্রিং পর্যন্ত দেখেছি, তো এখন আমরা 6 নম্বর স্ট্রিং থেকে শুরু করব। kg adjective, canny adjective, cherry adjective, wary adjective, secondary meaning এর legend, suspicious adjective, equal fishy adjective, equal leery adjective। তো এখন আমরা পার্টস অফ স্পিচগুলো দেখে ফেললাম। প্রথমে আমরা দেখি যে ফরম্যাটটা কি, অর্থাৎ একটা ওয়ার্ড কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। তো এই ফরম্যাটটা দেখে ফেলি আমরা, কারণ হচ্ছে বিশেষ রিটেন যেই পরীক্ষা হয় ইংলিশের, সেখানে কিন্তু সরাসরি আসে ওয়ার্ড ফরমেশন বলে একটা সেগমেন্ট থাকে, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে আপনাকে সেটার অন্য ফরম্যাট বের করতে বলে। ভার্ব দিয়ে বলবে অ্যাডজেক্টিভ বের করো, ভার্ব দিয়ে নাউন বের করতে বলবে, নাউন দিয়ে অ্যাডজেক্টিভ করতে বলবে। সো এই কারণে আমরা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা পার্টস অফ স্পিচটা জানি। ঠিক আছে, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ডটা ভার্ব, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কেজি, এখন আমরা অর্থ দেখি তাহলে। হ্যাঁ, এখন তো আমরা দেখলাম পার্টস অফ স্পিচ। কেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেজি মানে কি? খুবই সুন্দর একটা ওয়ার্ড কেজি। ঠিক আছে, আমি স্টার মার্ক দিয়ে দিই, ইম্পর্টেন্ট। মানে হচ্ছে সতর্ক। এটা কি ধরনের সতর্ক? এটা হচ্ছে কথা বলতে না চাওয়া, কোনো বিষয়ে মুখ খুলতে না চাওয়া। যেমন আপনি যদি মানে অ্যাভয়েড করতে চাওয়া, কোনো কিছু বলতে বা করতে অ্যাভয়েড করতে চাওয়া, স্পেশালি হ্যাঁ বলতে। যেমন আপনি বলতে পারেন আপনার ফ্রেন্ডকে, ইউ হ্যাভ বিন কেজি উইথ মি সিন্স আই হ্যাভ অ্যারাইভড হিয়ার। আমি এখানে আসার পর থেকে তুমি ইউ আর অ্যাক্টিং কেজি, মানে তুমি আমাকে এড়িয়ে চলছো, চোখে চোখ রাখছো না, কথা বলছো না। তারপরে কোনো একটা বিষয়ে কথা বলতে চাইলে তুমি এড়িয়ে যাচ্ছ। সরকারের পারফরমেন্স নিয়ে যদি সাধারণ জনতাকে আপনি যদি জিজ্ঞাসা করেন, খুব বেশি জিজ্ঞাসাবাদ করেন, দেখবেন যে পিপল উইল অ্যাক্ট কেজি, they will try to avoid going deeper। অনেক ভেতরে যে সরকারের বিরুদ্ধে কথা কিন্তু সাধারণ মানুষ বলতে চাইবে না, they will become কেজি, সতর্ক। ঠিক আছে, মুখ খুলতে চাইবে না। তো ওয়ার্ডটা খুবই সুন্দর, জেনে রাখলেন। ঠিক আছে, ক্যানি, ক্যানিও তাই। ক্যানি হচ্ছে দূরদর্শী। হ্যাঁ, এটা আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আনক্যানি। ওটার সাথে গুলিয়ে ফেলবেন না। ক্যানির কিন্তু অপোজিট আনক্যানি না। আনক্যানি হচ্ছে স্ট্রেঞ্জ, সুপারস্টিশিয়াস টাইপের কিছু একটা, যে মানে
কেন হচ্ছে বুঝতে পারছি না, এরকম রহস্যময় কোনো কিছু হলে বলবো ইটস আনক্যানি, এটা আনক্যানি। কিন্তু ক্যানিটা তাহলে কি? ক্যানি কিন্তু অপোজিট না, ক্যানি হচ্ছে এই যে সতর্ক, কশাস, খুবই সতর্ক, বিচক্ষণ, চতুর হলে বলতে হবে হি ইজ ভেরি ক্যানি অ্যাবাউট ইট, সে কিন্তু এটা নিয়ে খুবই চতুর। বাংলাটা হচ্ছে চতুর, ঠিক আছে? অর্থাৎ সে সহজে আপনি তার মুখ খুলাইতে পারবেন না, সহজে তাকে দিয়ে কিছু একটা করানো যাবে না, বিকজ হি ইজ ভেরি ক্যানি পারসন। চতুর, সতর্ক, খুবই মানে ধাপ, সব কিছু হিসাব, মানে হিসাব করে চলে, তাহলে হিসাবই বলতে পারেন। এবং চতুর হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে চতুর, এই বাংলাটা মনে রাখবেন, আমি লিখেই দিচ্ছি। আচ্ছা, চ্যারি, চ্যারি আর ওয়ারি এই দুটো একই রকম, শুনতেও একই রকম, মিনিংটাও মনে রাখবেন। ওয়ারিটা কমন আর কি, ওয়ারিটা পাবেন, চ্যারিটা কম পাবেন, কিন্তু সিনোনিম হিসেবে জেনে রাখলেন। ওয়ারিটা দাগায় দিলাম, ওয়ারি মানে হচ্ছে খুবই, ঠিক আছে, সতর্ক। ওয়াচফুল, ওয়ার্ডটা হচ্ছে ওয়াচফুল, ওয়ারি, ভাই চোখ কান একবারে খাড়া, চোখ খোলা কান খাড়া, ঠিক আছে? ওয়াচফুল হচ্ছে ওয়ারি, হি ওয়াজ অ্যাক্টিং ভেরি ওয়ারি, ইন এ ভেরি ওয়ারি ম্যানার, ঠিক আছে? ওয়াইল ডিলিং উইথ দ্য কেস, একটা পুলিশ হয়তো একটা কেস ইনভেস্টিগেট করছে, তো তারা খুবই ওয়াচফুল এবং তারা খুবই ওয়ারি অ্যাবাউট ডিলিং, মানে প্রমাণ বের করার ক্ষেত্রে, ঠিক আছে, অপরাধীদের ধরার ক্ষেত্রে, ফলো করার ক্ষেত্রে তারা খুবই ওয়ারিভাবে কাজ করছে। তাহলে চ্যারিটা একইভাবে মনে রাখবেন, চ্যারি মানেও তাই, সতর্ক, ওয়াচফুল, কেয়ারফুল, ঠিক আছে, কশাস। আচ্ছা, এখন সেকেন্ডারি মিনিং, ওয়ারি এর সেকেন্ডারি মিনিং হচ্ছে, দেখেন একটা তো আমরা দেখলাম খুবই সতর্ক, ওয়াচফুল, এখন আরেকটা মানে সেকেন্ডারি মিনিং মানে কি, দ্বিতীয় আরেকটা মিনিং হতে পারে যে সাসপিশিয়াস। ওই যে পুলিশ দিয়ে বললাম, তো সতর্ক এর আরেকটা দিক কিন্তু কি, যে সাসপিশিয়াস, আমি খুবই সতর্ক কেন ওর সাথে কথা বলার ক্ষেত্রে, কারণ আমি সাসপিশিয়াস যে ও কোনো একটা ডাবল ডিলিংয়ে জড়িত আছে, ঠিক আছে? একটা অপরাধীর ক্ষেত্রে হতে পারে যে আমি সাসপিশিয়াস এই কারণে আমি খুবই ওয়ারি, ওর প্রতি আমার সন্দেহ আছে দেখে আমি খুবই ওয়ারি ওয়াইল ডিলিং উইথ হিম, তার সাথে আমি লেনদেন করার ক্ষেত্রে আমি খুবই ওয়ারি, বিকজ আই এম সাসপিশিয়াস, আমি খুবই সন্দেহ করছি। সাসপিশিয়াস মানে কি, আমি সন্দেহপ্রবণ, আমি সন্দেহ করছি। সাসপিশিয়াস ওয়ার্ডটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখন এই যে ফিশি, এটা তো আমরা সবাই শুনেছি, এটা একটা ইনফর্মাল, হ্যাঁ, এটা কিন্তু ফর্মাল না, ইনফর্মাল। ফর্মাল আর ইনফর্মালের পার্থক্যটা আপনার জানতে হবে। ফর্মাল হচ্ছে যখন আমরা কোনো পরীক্ষায় বা কোনো ফর্মাল সেটিংয়ে লিখে আসি, লিখিত ফরম্যাট হচ্ছে বেসিক্যালি ফর্মাল, আর মৌখিক হচ্ছে বেসিক্যালি অনেক ক্ষেত্রে ইনফর্মাল। মৌখিকের ক্ষেত্রে খুবই ফর্মাল কথাও আছে, আবার আমরা কলোকিয়াল ভাষায় যেগুলো কথা বলি, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমরা বলি ইনফর্মাল। আমরা বাসায় যে ধরনের কথা বলি, আমরা অফিসে আবার একই ধরনের বাংলা কিন্তু বলি না। তাহলে অফিসে যে কথাগুলো আপনি বলেন সেগুলো হচ্ছে ফর্মাল কথা, বাসায় যে ধরনের কথা আমরা বলি সেগুলো হচ্ছে ইনফর্মাল কথা। ইনফর্মাল হচ্ছে ফিশি, দেয়ার সামথিং ফিশি অ্যাবাউট ইট, বলুন যে হ্যাঁ আই ফিল ভেরি ফিশি, এটা বোঝাচ্ছে যে এখানে কিছু একটা গন্ডগোল আছে, আমার মনে হচ্ছে কিছু একটা ঘাপলা আছে, আমরা বলি না ঘাপলিং, তখন আপনি বলবেন ফিশি, সামথিং ইজ ফিশি হিয়ার, এখানে কোনো একটা গন্ডগোল আছে, এই বাড়িতে কোনো একটা ভুতুরে ব্যাপার আছে, আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে, এইরকম। আই গেস বুঝতে পেরেছেন। লিয়ারি একটা সিনোনিম জেনে রাখবেন, লিয়ারিও তাই, মানে হচ্ছে সাসপিশিয়াস, ঠিক আছে? লিয়ারি, কশাস না, লিয়ারি হচ্ছে সাসপিশিয়াস এবং ফিশি, মানে কোনো একটা সমস্যা আছে, সন্দেহ করা যায়, তাহলে বলবো লিয়ারি। দিস ম্যাটার ইজ এ লিয়ারি ম্যাটার, দিস ম্যাটার ইজ এ লিয়ারি ওয়ান, এই ব্যাপারটা একটু সন্দেহ জাগায়, ঠিক আছে, এই ব্যাপারটা সন্দেহজনক, তাহলে আপনি বলবেন লিয়ারি।
সে আমার দিকে লিয়ারি চোখে তাকাচ্ছিল, ঠিক আছে, হি ওয়াজ লুকিং অ্যাট মি ইন এ লিয়ারি ওয়ে, সে আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল, তাহলে কি বলবেন, হি ওয়াজ লুকিং অ্যাট মি উইথ লিয়ারি আইস, সন্দেহের চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছিল, লিয়ারি আইস, লিয়ারি, লুকিং অ্যাট মি ইন এ লিয়ারি ওয়ে। আই গেস আমরা বুঝতে পেরেছি। পরের স্ট্রিংটা দেখি 7 নম্বর স্ট্রিং। এখানে দেখেন লিজেন্ড হচ্ছে, শুরুতেই লিজেন্ড হচ্ছে গড ক্যারিড অ্যাওয়ে। এই লিজেন্ডের মিনিংটা হচ্ছে গড ক্যারিড অ্যাওয়ে, অর্থাৎ পুরো স্ট্রিংটা, এই পুরো লাইনটা যত ওয়ার্ড আছে এই গড ক্যারিড অ্যাওয়ের ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ এই অ্যাস্টিউট আর অ্যাসিনাইন থিম থেকে একটু বিচ্যুত হবে। তখনই আমরা এই লিজেন্ডটা থাকলে বুঝবো যে এই ওয়ার্ডগুলো একটু বিচ্যুত হবে। এখন দেখি কিভাবে বিচ্যুত হলো। প্রুডেন্ট অ্যাডজেক্টিভ equal to discreet adjective, circumspect adjective, same word root, introspect adjective, introspective adjective, same word root, retrospective adjective, retroactive এটাও অ্যাডজেক্টিভ। এখন এই যে অ্যাস্টিউট আর অ্যাসিনাইন মানে খুবই বিচক্ষণ আর একটু বোকা, এই এই থিমটা থেকে একটু বিচ্যুত হলো না। যেমন দেখেন প্রুডেন্ট, ডিসক্রিট, সার্কামস্পেক্ট এগুলো একটু আলাদা আলাদা, ঠিক আছে। প্রুডেন্ট মানে আমরা শিখেছি অলরেডি, প্রুডেন্ট মানে হচ্ছে দূরদর্শী, বিচক্ষণ ক্ষমতা যারা আছে, বিচক্ষণ এবং দূরদর্শী কাউকে আমরা বলি প্রুডেন্ট। খুব দূরের যে দেখতে পারে, যে বুঝতে পারে এটা রেজাল্ট কি হতে পারে, সে অনুযায়ী কাজ করে। 1 বছর পরে এটা কি হতে পারে সেটা সে চিন্তা করে আজকে সে কাজ করে, যে 1 বছর পরে আমার এটার ফল কি হতে পারে। তাহলে এই হচ্ছে দূরদর্শী মানে প্রুডেন্ট। তাহলে ইকুয়াল টু দেখেন ডিসক্রিট আছে, ডিসক্রিটের ইউজটা হচ্ছে অন্যরকম পাবেন, এখানে বোঝাচ্ছে দূরদর্শী, তাই না? কিন্তু ডিসক্রিটটা আসলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে একটু বোঝায় যে সতর্ক, এরকম বোঝায়। হ্যাঁ, কীরকম সতর্ক? হি ওয়াজ ভেরি ডিসক্রিট অ্যাবাউট হিজ রিলেশনশিপ উইথ দ্যাট গার্ল। ওই মেয়েটার সাথে তার সম্পর্ক নিয়ে সে খুবই ডিসক্রিট, মানে সে লুকিয়ে রাখে। কাউকে দেখবেন কিছু কিছু মানুষ আছে তাদের রিলেশনশিপ সম্পর্কে আপনি জীবনেও জানতে পারবেন না, কারণ তারা কখনোই প্রকাশ করে না। এটা এমন না যে কোনো কারণ আছে, এমনিতেই তারা একটু সিক্রেটিভ, একটু প্রোটেক্টিভ অ্যাবাউট দেয়ার লাভড ওয়ান্স, ঠিক আছে। তাহলে তারা সম্পর্কের ক্ষেত্রে ডিসক্রিট হয়। কখন কোথায় দেখা করছে মানুষ, নর্মাল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে ছবি পোস্ট করে, ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু some people are discreet about their relationships। তাহলে ওইটা দিয়ে মনে রাখবেন, ওই ক্ষেত্রে ইউজটা বেশি হয়, যে একটু লুকিয়ে রাখা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু দেখেন এখানে কিন্তু প্রুডেন্টের সাথে ইকুয়াল আছে ডিসক্রিটটা, মানে দূরদর্শী। ডিসক্রিটের মিনিংটাও এরকমই, যে দূরদর্শী, সে ফলাফলের কথা চিন্তা করেই সে হয়তো ডিসক্রিট হয়ে আছে, যে আমার মানুষের এত প্রেশার নিতে পারবো না, এই কারণে আমার সম্পর্কগুলো আমি দেখাবো না, মানুষ জাজ করে, কি দরকার। সো ইটস এ কাইন্ড অফ, হ্যাঁ তারা অবশ্যই দূরদর্শী, কিন্তু ওই মানে একটু কনোটেশনটা একটু নেগেটিভ থাকে ডিসক্রিটের, যে হি ইজ ভেরি ডিসক্রিট অ্যাবাউট দ্যাট গার্ল, হি ইজ ভেরি ডিসক্রিট অ্যাবাউট his relationship, he is very discreet about his relationship with that girl। একটু কিন্তু খারাপ, ঠিক আছে, কনোটেশনটা হয়ে গেল, যে ও সিক্রেট কোনো অ্যাফেয়ার হয়তো, মানে এটা সম্পর্ক না, ইটস লাইক অ্যান অ্যাফেয়ার, হয়তো অবৈধ কোনো সম্পর্ক। হ্যাঁ, একটু ইউজটা, একটু কনোটেশনটা একটু নেগেটিভের দিকে ইউজটা হয়। আচ্ছা, সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্ট আমরা সবাই জানি, খুবই সুন্দর এবং ফর্মাল এবং কমন একটা ওয়ার্ড, ঠিক আছে। সার্কামস্পেক্ট মানে বিচক্ষণ। আপনার টিচার, সার্কামস্পেক্ট টিচার। প্রফেসর, দ্য প্রফেসর ইজ এ ভেরি সার্কামস্পেক্ট প্রফেসর। সে বুঝে
কোন স্টুডেন্ট ক্যাপাসিটি কেমন সেই অনুযায়ী সে অ্যাসাইনমেন্ট দেয়, গ্রুপে ডিভাইড করে দেয়, বিচক্ষণ আর কি, ঠিক আছে। সার্কামস্পেক্ট একটা প্রফেসর হতে পারে। ইন্ট্রোস্পেক্ট, ইন্ট্রোস্পেক্টটা ভার্ব হবে, আমি অ্যাডজেক্টিভ লিখেছিলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ট্রোস্পেক্টিভ, কিন্তু ইন্ট্রোস্পেক্ট হচ্ছে ভার্ব। তাহলে ইন্ট্রোস্পেক্টটা খুবই সুন্দর একটা ওয়ার্ড। আপনি যদি একটা রাইটার হন তাহলে ইউ অফেন ইন্ট্রোস্পেক্ট। একজন লেখক কিন্তু প্রায় দেখা যায় নিজেকে নিয়ে ভাবে যে হোয়াট আর মাই ফিলিং, তাই না? রাইটাররা কি করে, নিজের ফিলিংসটা লিখে সচরাচর। তাহলে একটা রাইটার কিন্তু রাইটার অফেন ইন্ট্রোস্পেক্টস, নিজেকে নিয়ে ভাবে আমি কি ভাবছি, আচ্ছা আমি যে এরকম করলাম আমার মনে কি চলছিল, আমি যে আমার মায়ের সাথে দুর্ব্যবহারটা করলাম, ঠিক আছে, আমার আসলে সমস্যাটা কি, হঠাৎ আমার কি হলো, এইরকম করে when you think about your own feelings, ঠিক আছে, তখন you introspect, you become introspective, ঠিক আছে। I guess আমরা বুঝতে পেরেছি, এই দুটো কভার হয়ে গেল, হ্যাঁ, ইন্ট্রোস্পেক্ট এবং ইন্ট্রোস্পেক্টিভ। তাহলে রেট্রোস্পেক্টিভ কি? রেট্রোস্পেক্টিভ হচ্ছে না অ্যাডজেক্টিভ, আর নাউন হচ্ছে রেট্রোস্পেক্ট। শুধু রেট্রোস্পেক্ট এটা হচ্ছে নাউন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা পাবেন যে ইন রেট্রোস্পেক্ট আই ফিল দ্যাট আই মেড এ মিস্টেক। ইন রেট্রোস্পেক্ট এরকম করে ইউজ হয়, তারপরে কমা, তারপরে আই ফিল লাইক দ্যাট আই হ্যাভ মেড এ মিস্টেক। আমি যদি এখন ইন হাইন্ড সাইট, এটা আরেকটা সিনোনিম হচ্ছে ইন হাইন্ড সাইট, HINDSIGHT, অর্থাৎ ফিরে তাকালে, পেছনে ফিরে তাকালে আমার মনে হচ্ছে যে আমি একটা ভুল করেছি। যখন when you think about the past events, when you remember, when you review, when you recollect, তখন বলা হয় in retrospect I feel that, in retrospect the events add up to this, এরকম করে লিখে। তাহলে রেট্রোস্পেক্টিভ হলো you're being retrospective। তাহলে আপনি যখন রেট্রোস্পেক্ট নিয়ে চিন্তা করেন তখন you become retrospective, adjective, অর্থাৎ thinking, considering about the past events, তখন আমরা বলবো he is being retrospective, ঠিক আছে। ইউজটা বেশি হয় ইন রেট্রোস্পেক্ট, কমা, ড্যাশ ড্যাশ ড্যাশ, ফিরে তাকালে আমার মনে হচ্ছে এরকম এরকম এরকম, ঠিক আছে। রেট্রো অ্যাক্টিভ, এটা হচ্ছে আইনের ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ হওয়াকে বলা হয় রিট্রো অ্যাক্টিভ। জাস্ট মনে রাখবেন আইনের ক্ষেত্রে যদি রেট্রোস্পেক্টিভ হয় কেউ সেক্ষেত্রে বলা হবে রেট্রো অ্যাক্টিভ, ঠিক আছে, একটা টেকনিক্যাল টার্ম বলতে পারেন, আইনের ক্ষেত্রে যায় এটা। আচ্ছা, পরের স্ট্রিংটা দেখি, 8 নম্বর স্ট্রিং, প্রুডেন্ট, অ্যাডজেক্টিভ, ডিরাইভ করলাম, এটা ডেরিভেটিভের চিহ্ন, নাউন হচ্ছে প্রুডেন্স, ইকুয়াল ডিসক্রেশন, ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ডিসক্রেশন, নাউন, সার্কামস্পেকশন, প্রুডেন্ট তো আমরা আগেই শিখলাম, ঠিক আছে, বিচক্ষণ, দূরদর্শী, থিঙ্কিং অ্যাবাউট কনসিকুয়েন্সেস, সে হচ্ছে প্রুডেন্ট একজন ব্যক্তি। প্রুডেন্স তাহলে কি? নাউন, অর্থাৎ তার দূরদর্শিতা আছে, তার বিচক্ষণতা আছে। আর ডিসক্রেশনটা ইউজটা একটু কিরকম, ফ্রিডম অফ চয়েস, কিরকম যে রুল মানে না। ডিসক্রেশনটা মানে হচ্ছে একটা রুল আছে ধরেন, হ্যাঁ, সেক্ষেত্রে রুলটা আপনি ফলো করেন না, ইউ প্র্যাকটিস ইউর ডিসক্রেশন। প্রফেসর, আপনার ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু হি প্র্যাকটিসেস হিজ ডিসক্রেশন ওয়াইল ডিলিং উইথ ডিফারেন্ট স্টুডেন্টস। সে যখন দেখে একটা স্টুডেন্টের স্পেশাল নিড আছে তখন সে রুল ফলো করে না, সে কিন্তু এক্সট্রা তাকে কেয়ার করে, সে কিন্তু এক্সট্রা অনেক কিছু তার জন্য করে, যেটা কিন্তু দেখা যায় যে নিজের পকেট থেকে খরচ করছে। এটা হচ্ছে হি ফলোজ হিজ ডিসক্রেশন, এটা তার ফ্রিডম অফ চয়েস, এটা সে করতে পারে। আবার কোনো একটা স্টুডেন্ট খুবই ফাঁকিবাজ,
তখন সে তার জন্য কিন্তু একটা স্ট্রিক্ট একটা মেজার নিতে পারে, যেটা রুল নাই, ঠিক আছে, না করলেও চলতো, বাট এটা হচ্ছে তার ডিসক্রেশন। অনেক ক্ষেত্রে নিয়মের বাইরে একটা স্টুডেন্টকে একটা প্রফেসর কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। হয়তো তার মা অসুস্থ হয়ে পড়েছে, স্টুডেন্টটা পরীক্ষা দিতে পারেনি, তখন কিন্তু রুল নাই, সেমিস্টার ফাইনাল শেষ, কিন্তু প্রফেসর কি করে, ডিসক্রেশনটা প্র্যাকটিস করে, তখন সুযোগ দেয় নিয়মের বাইরে। ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে রুল আছে, ধরেন যে 3rd স্টেজ হলে অপারেশনটা করা যাবে না, তো ডক্টররা প্র্যাকটিস করে ডিসক্রেশন, তখন 3rd স্টেজ হলে অপারেশন করা যাবে না, বাট 2nd স্টেজ পর্যন্ত করা যাবে। 2nd স্টেজ হলে এই অপারেশনটা করা যাবে, তাহলে সেফ, কিন্তু 3rd স্টেজ হলে একটু অ্যাডভান্স স্টেজ, সো 3rd স্টেজে অপারেশনটা করা যাবে না। বাট ডক্টর কি করে, যা স্পেশালিস্ট যে, সে কিন্তু হি প্র্যাকটিসেস হিজ ডিসক্রেশনারি, আমরা বলি এই ডিসিশনটা ডিসক্রেশনারি। যখন সে দেখে না এই রোগীটা 3rd স্টেজ হলেও আমি এটা মানে এই অপারেশনটা করলে ও সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তখন কি রুলের বাইরে, নিয়মের বাইরে কি করলো, ডিসক্রেশনারি একটা ডিসিশন নিল ডক্টর, ঠিক আছে। দ্য গুড ডক্টর দেখেছেন কিনা জানি না, আমার টপ ফেভারিট আর কি, একদম যদি টপে যদি রাখতে চাই তাহলে দুটো পড়বে সিরিজ, সেটা হচ্ছে দুটো না, অ্যাকচুয়ালি তিনটা টপ সিরিজ হচ্ছে আমার ফেভারিট, এগুলো আমি রিপিটেডলি দেখি। সেটা হচ্ছে গুড ডক্টর, তার মধ্যে একটা আছে, তারপরে সুটস আছে, আর একটা হচ্ছে শার্লক হোমস, বেনেডিক্ট কাম্বারব্যাচের শার্লক হোমস। সো এই 3টা সিরিজ যারা মিস করেছেন, ঠিক আছে, তারা অবশ্যই দেখে নেবেন, মানে এটা পুরো পড়াশোনার মতোই জরুরি সিরিজ এই 3টা, দ্য গুড ডক্টর, শার্লক হোমস এবং সুটস। ওই গুড ডক্টরে এরকম আমি উদাহরণ পেয়েছিলাম যে তারা ডিসক্রেশনারি ডিসিশন নেয়। তো ঠিক আছে, সিরিজের কথা বললাম, তো এটা কিন্তু পার্ট অফ ইয়োর লাইফ। আমাদের আজকের যুগে এগুলো পড়াশোনার মতোই ইম্পর্টেন্ট। ভালো মুভিজ, ভালো সিরিজ, হ্যাঁ, এগুলো আপনার জানতে হবে যে কোনগুলো ভালো, দেন দেখতে হবে, উল্টাপাল্টা জিনিস দেখা যাবে না। সেই টাইম অথবা সেই আপনার রুচি সেগুলো যেন না হয়। আচ্ছা, সার্কামস্পেকশনটা তো আমরা সার্কামস্পেক্ট যেহেতু শিখেছি, খুবই বিচক্ষণ, দূরদর্শী, ঠিক আছে, তাহলে সার্কামস্পেকশন হচ্ছে বিচক্ষণতা, ভেরি সিম্পল, যে ওই প্রফেসরের কিন্তু সার্কামস্পেকশন আছে, ঠিক আছে। আপনার বাবার সার্কামস্পেকশন থাকবে সচরাচর, তাই না, বাবাদের কি থাকে, সার্কামস্পেকশন থাকে, তারা ফ্যামিলি কিভাবে চালাতে হবে, তার ছেলে মেয়েদের জন্য কি কি করতে হবে, ফিউচার প্ল্যানিং তারা করে, ঠিক আছে। আই গেস বুঝতে পেরেছেন। আর পরের স্ট্রিংয়ে চলে যাই, 9 নম্বর স্ট্রিং, রেন্ডার, ভার্ব, প্রোভাইড, ভার্ব, প্রভিডেন্ট, অ্যাডজেক্টিভ। প্রোভাইড থেকে আমরা অ্যাডজেক্টিভ করলাম, প্রোভাইড ভার্ব, আর প্রভিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডেরিভেটিভের চিহ্ন দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রপিশিয়েন্ট, প্রসপিশিয়েন্ট, অ্যাডজেক্টিভ, প্রসপিশিয়েন্ট, অ্যাডজেক্টিভ ইকুয়াল ফোর হ্যান্ডেড, অ্যাডজেক্টিভ ফোর সাইটেড, অ্যাডজেক্টিভ ডিরাইভ করলাম, ফোর সাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিরাইভ করলাম নাউন হচ্ছে ফোর সাইট। আচ্ছা, রেন্ডার, যারা ভিডিও এডিটিং করেন তারা জানেন যে ভিডিও এডিটিংয়ের লাস্ট স্টেপ হচ্ছে রেন্ডার করা, ঠিক আছে, মানে ওইটা ফাইনালাইজ হয়ে যাবে। তো ওইটা হচ্ছে একটা কি টেকনিক্যাল একটা হয়ে গেল, টার্ম হয়ে গেল, কম্পিউটার একটা টার্ম, তাই না, যে রেন্ডার, ভিডিও রেন্ডার দিচ্ছি, ভিডিও রেন্ডার হচ্ছে, বাট রেন্ডার মিনিংটা হচ্ছে দেওয়া, ঠিক আছে, টু রেন্ডার এইড, সাহায্য সহযোগিতা দেওয়া, রেন্ডার আরও একটা ইউজ আমি পেয়েছি, সেটা হচ্ছে হি রেন্ডার্ড মি ইমোশনাল,
সে আমাকে ইমোশনাল বানিয়ে ফেললো। কোনো কিছুতে নিয়ে যাওয়া, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াকেও রেন্ডার বলা যায়। আচ্ছা, প্রোভাইড তাহলে কি? এই যে দেখেন রেন্ডার, আমি বললাম না সাহায্য সহযোগিতা দেওয়া ইকুয়াল টু প্রোভাইড আছে। আমরা জানি না প্রোভাইড মানে কি? দেওয়া। ঠিক আছে, হি প্রোভাইডেড মনিটারি হেল্প টু মি, আমাকে অর্থ সহযোগিতা সে দিয়েছিল। তাহলে কি প্রোভাইড করা? আমরা এটা সবাই জানি যে প্রোভাইড করা মানে কি? দেওয়া, সহযোগিতা দেওয়া। আচ্ছা, প্রভিডেন্টটা ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং খুবই ভালো, মানে সুন্দর একটা ওয়ার্ড। প্রভিডেন্ট হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট ফিউচার। এই প্রসপিশিয়েন্টও তাই, খুবই ভালো প্ল্যানিং করে, যে ফিউচার প্ল্যানিং করে সে হচ্ছে প্রসপিশিয়েন্ট। প্রসপিশিয়েন্ট, ঠিক আছে, সে ফিউচার সম্পর্কে অবগত এবং সে মানে প্ল্যানিং ফর ফিউচার ভেরি ওয়েল, ভালোভাবে প্ল্যানিং করে। আর প্রভিডেন্টটা পাবেন যে ফাদার, প্রভিডেন্ট ফাদার, ঠিক আছে, প্ল্যানস ফর হিজ চিলড্রেন্স এডুকেশন। একটা বাবা প্রভিডেন্ট হয় কারণ সে তার ছেলে মেয়েদের পড়াশোনার কথা চিন্তা করে অনেক টাকা সেভ করে রাখে, যে তাদের পড়াশোনা হায়ার এডুকেশনের জন্য টাকা লাগবে। ঠিক আছে, সো একদম ছোটবেলা থেকে যে হচ্ছে জমাচ্ছে, তাদের বাচ্চার পড়াশোনার জন্য আলাদা করে যে জমায়, আলাদা অ্যাকাউন্টে টাকা রাখে শুধুমাত্র এডুকেশনের জন্য, তাহলে কি বলবেন? আ প্রভিডেন্ট ফাদার। আ প্রভিডেন্ট ফাদার প্ল্যানস ফর হিজ চিলড্রেন্স এডুকেশন। আর প্রসপিশিয়েন্টটা যে ফিউচার নিয়ে প্ল্যানিং করে, সেই হচ্ছে প্রসপিশিয়েন্ট একজন ব্যক্তি। আচ্ছা, ফোর হ্যান্ডেড, ফোর দিয়ে, ফোর এই যে এইটা যখন রুটটা থাকবে শুরুতেই, যখন ফোর থাকবে বুঝবেন যে অগ্রিম কিছু, সামনে কিছু, বলি না ফোর হেড দিয়ে মনে রাখবেন, আমাদের কপাল শুরুতেই মানে উপরে যেটা থাকে কপাল, ফোর। ফোর ফ্রন্ট মানে কি? সামনে। ঠিক আছে, সো সম্মুখে যে নিয়ে আসে, তখন আমরা বলি ফোর ফ্রন্টে আনার দরকার ছিল না, তুমি যেটা আনলা এটা মিডিয়া এই বিষয়টাকে ফোর ফ্রন্টে নিয়ে এসেছে। ফোর মানে বুঝতে হবে যে সামনে নিয়ে আসা, সম্মুখে থাকে। আর ফোর এখানে যে ফোর হ্যান্ডেড মানেও হচ্ছে যে অগ্রিম, হ্যাঁ, যে অগ্রিম চিন্তা করে, প্ল্যানিং করে রেখেছে। ফোর হ্যান্ডেড এই যে প্রসপিশিয়েন্টের ইকুয়াল, মানে সেও হচ্ছে ফিউচার প্ল্যানিং যে করে, ফোর হ্যান্ডেড, যার মধ্যে ফোর প্ল্যানিংটা আছে। ঠিক আছে, দূরদর্শী, এবং সে বুঝতে পেরেছে যে আজ থেকে 10 বছর পরে কি দরকার, সে 10 বছর আগের চিন্তা করে সে এখন থেকে কাজ করছে, তাহলে তাকে কি বলবেন? হি ইজ এ ভেরি ফোর হ্যান্ডেড ম্যান। ঠিক আছে, ফোর সাইটেড, ভেরি ইজি। ফোর সাইট জানলে ফোর সাইটেড বুঝবেন। ফোর সাইট নাউন, ঠিক আছে, তার সেই ওই অনেক দূরের যে চিন্তা করতে পারে, অনেক ফোর সাইট আছে। ঠিক আছে, অনেক দূরের যে চিন্তা করে একটা সলিউশন দিতে পারে। ঠিক আছে, ওই দূরদর্শিতা তার মধ্যে আছে। হি হ্যাজ এ ফোর সাইট। ঠিক আছে, সে আগেই বুঝতে পারে, কিছুটা ইনটিউশনের মতো কিছুটা এটা। হ্যাঁ, এটা আমরা পরে, ইনটিউশন আমরা পরে শিখবো। এটা হচ্ছে ফোর সাইট থাকা মানে সে অনেক আগে থেকেই বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। ফোর সাইটেডও তাই। তাহলে যার মধ্যে ফোর সাইট আছে সে হচ্ছে একটা ফোর সাইটেড ব্যক্তি। ঠিক আছে, আপনার বাবা একজন ফোর সাইটেড ব্যক্তি, কারণ সে ছোটবেলা থেকেই আপনাদের জন্য টাকা আলাদা করে রেখে দিয়েছে, আলাদা করে জমাচ্ছে এডুকেশনের জন্য। ঠিক আছে, শুধু এডুকেশনের জন্য অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, যে কার জন্য কি মঙ্গল যে বুঝতে পারে, তাহলে বলবো হি অর শি হ্যাজ এ ফোর সাইট। আচ্ছা, পরের স্ট্রিংয়ে যাই। ইনটিউশন নাউন, কগনাইজান্ট অ্যাডজেক্টিভ, ডিরাইভ করলাম। কগনাইজান্স হচ্ছে নাউন, কেন ইকুয়াল টু কেন হচ্ছে নাউন, কগনিশন নাউন। ডায়াবলিক ডুও এর লিজেন্ড দেখেন, এটা ডায়াবলিক ডুও, কগনিশন। কগনিশনের ঠিক ডায়াবলিক ডুও একবারে কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং হচ্ছে কগনিশন ইকুয়াল টু কনস্যাঙ্গুইনিটি নাউন।
কনস্যাঙ্গুইনিটি নাউন। ইনটিউশন এই ওয়ার্ডটা সবাই আমরা কম বেশি জানি, সিক্স সেন্স দিয়ে মনে রাখবেন। ইনটিউশন মানে যে সিক্স সেন্স, ঠিক আছে, যে কোনো যুক্তি ছাড়াই বুঝতে পারছে কিছু একটা, সে বুঝতে পারে কিন্তু কোনো যুক্তি নাই, আগাম কোনো কিছু বুঝতে পারে, আমরা বলি না ইনটিউশন কাজ করছে, আমার মনে হচ্ছে এরকম এরকম এরকম। তো আমরা সবাই কিন্তু বুঝি ইনটিউশনটা কি। কগনাইজান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যার কগনাইজান্স আছে সে হচ্ছে কগনাইজান্ট, ঠিক আছে। কগনাইজান্স নাউন, এটা হচ্ছে সিম্পলি নলেজ, অ্যাওয়ারনেস। কগনাইজান্স মিনস নলেজ, যার এই জ্ঞানটা আছে, অবগত থাকা আর কি। কগনাইজান্স হচ্ছে অবগত জ্ঞান, অবগত থাকা, যে আমার এই ব্যাপারে আমার অ্যাওয়ারনেস আছে। আই হ্যাভ দি কগনাইজান্স দ্যাট আই অ্যাম আ পারসন হু লাইকস টু ডু থিংস অন মাই ওন। আমার এই অ্যাওয়ারনেসটা আছে, আই হ্যাভ দি কগনাইজান্স, আমি এই ব্যাপারে অবগত আছি, আমি সেলফ অ্যাওয়্যার, আমি জানি যে আমি কি ধরনের মানুষ, তাহলে আমার সেই অবগতিটা মানে আমি অবগত আছি। তাহলে বলবেন যে ইউ হ্যাভ দি কগনাইজান্স অফ অ্যাবাউট ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে আপনার সেই ধারণাটা, আপনার নলেজটা আছে, তাহলে আপনার সেই কগনাইজান্সটা আছে। ইউ আর এ কগনাইজান্ট পারসন, একজন কগনাইজান্ট ব্যক্তি আপনি, অর্থাৎ সেলফ অ্যাওয়্যার একজন ব্যক্তি যার মধ্যে নিজের সম্পর্কে জ্ঞান আছে। আচ্ছা, কেন হচ্ছে জ্ঞানের পরিসীমা, ঠিক আছে। মেন্টাল পারসেপশন হচ্ছে কেন, আপনার মেন্টাল পারসেপশনকে বলবো কেন। এই যে কগনাইজান্সের ইকুয়াল, ওই যে নিজের সম্পর্কে মেন্টাল পারসেপশন আপনার আছে, অথবা কোনো একটা বিষয় সম্পর্কেও আপনার কগনাইজান্সটা আছে, হতে পারে। তাহলে কেনটা একটা সিনোনিম কগনাইজান্সের, নলেজের একটা সিনোনিম। আপনার জ্ঞানের পরিধি হচ্ছে কেন, বলবো কেন। আচ্ছা, এখন রিলেটিভলি লিজেন্ড কগনিশন। কগনিশনের নাউন আছে কগনিশন এবং ডায়াবলিক ডুও হচ্ছে কগনেশন। কগনিশন হচ্ছে, এটা হচ্ছে আসলে রিলেটেড টু ব্রেইন। আসলে কগনিশনটা আসলে আপনার সেরেব্রাল একটা ব্যাপার আছে। কগনিশন হচ্ছে আমাদের জ্ঞানটা, আমাদের জ্ঞানটা, আমাদের দূরদর্শিতা, মানে আপনার একটা, ওই যে দেখেন কেনের সাথে যেহেতু রিলেটিভ, হ্যাঁ, কেন হচ্ছে মেন্টাল পারসেপশন, কগনিশনও কিছুটা তাই, পারসেপশনের সাথে রিলেটেড। আপনার জ্ঞান, আপনার একটু ব্রেইনের ব্যাপারটা আছে, আপনার মাইন্ডের ব্যাপারটা আছে এখানে কগনিশন, হ্যাঁ, যে আপনার মেন্টাল যেই পরিধি, জ্ঞানের পরিধি, সেটাকে বলবো হি হ্যাজ দি কগনিশন অ্যাবাউট সামথিং। তাহলে এই বিষয়ে তার ভালো ধারণা আছে, স্বচ্ছ ধারণা আছে, কগনিশন আছে, মানে ইটস রিলেটেড টু নলেজ, এটা মনে রাখবেন কগনিশন। আচ্ছা, তাহলে কগনিশন সম্পূর্ণ আলাদা, ডায়াবলিক ডুও থাকলে বুঝতে হবে দেখতে একই রকম কিন্তু মিনিং একদম কমপ্লিটলি ডিফারেন্ট। কগনিশন দেখতে কগনিশনেরই মতো কিছুটা, শুধু এ আছে কগনিশন, তাই না। কগনিশন হচ্ছে অরিজিন, সিমিলার অরিজিন, একই ধরনের অরিজিন থেকে আসা হলে বলবো যে কগনিশন আছে, সমগোত্রতা আর কি, ঠিক আছে। কিন্তু ইকুয়াল টু কনস্যাঙ্গুইনিটি, এটা হচ্ছে ব্লাড রিলেশন, অ্যানসেস্ট্রাল, সেম অ্যানসেস্ট্রি, সমগোত্রতা, একই অ্যানসেস্টর থেকে যখন আপনি আসবেন, অ্যানসেস্টর মানে কি আমাদের পূর্বপুরুষ, তাহলে সেম অ্যানসেস্ট্রি থেকে যখন দুইটা ব্যক্তি যদি আসে তখন বলবেন যে দে হ্যাভ দি কনস্যাঙ্গুইনিটি, তারা একই পূর্বপুরুষ থেকে আগত, একই মানে ধরেন বিশাল বড় পরিবার, ঠিক আছে, জেনারেশন টু জেনারেশন
কনস্যাঙ্গুইনিটি থাকে। ঠিক আছে, ব্লাড রিলেশনের ক্ষেত্রে, সমগোত্রতার ক্ষেত্রে আমরা বলবো কনস্যাঙ্গুইনিটি। আর কগনিশনটা এটা যে কোনো অরিজিনের হতে পারে, যেমন হতে পারে কোনো ভাষার অরিজিন কগনিশন আছে, হিন্দি সংস্কৃতি আর সংস্কৃত ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, আমরা বলতে পারি কগনিশন আছে, অর্থাৎ অরিজিনের মিনিং মানে একই অরিজিন থেকে আসছে, যে একই, ঠিক আছে, মানে তাদের অরিজিনটা একই, তাহলে বলবো কগনিশন আছে এই ভাষার। ঠিক আছে, সো আই গেস আমরা কভার করেছি। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী স্ট্রিংগুলো দেখে নিব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট সেকশনে আমাদের সাথে যুক্ত থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।